মুভির শুরুতে একটি মন্দিরের বেঞ্চের উপরে আমরা একটি ছেলেকে শুয়ে থাকতে দেখতে পাই। ছেলেটির চোখ বেয়ে পানি পড়ছিল। একটি হাতি সুর এসে তাকে নাড়া দেয়। ছেলেটি উঠে বসে তার চোখের পানি মোছে। এই হাতিটি তার অনেক পরিচিত। পুরোহিত ছেলেটিকে বলে, তোমার কি মনে আছে এই হাতিটিকে যখন মন্দিরে এনেছিলাম ও কত ছোট ছিল, তোমার কাঁধ বরাবর, আর এখন দেখো কত বড় হয়ে গিয়েছে। ছেলেটি হাতির মাথার সাথে নিজের মাথা লাগায় আর বলে, ভালো থাকিস। তারপর সে পুরোহিতকে বলে, আমরা এখান থেকে চিরদিনের জন্য চলে যাচ্ছি, আমাদের বাড়িটা এখন আর আমাদের নেই। এটা বলে ছেলেটি সোজা হাঁটা দেয়। পুরোহিত তাকে পেছন থেকে অনেক ডাকে। ছেলেটি অনেক কাঁদছে। মন্দিরের প্রসাদ নিয়ে সে অশ্রুভেজা চোখে খেতে থাকে। আর এই ছেলেটির নাম হচ্ছে সাত্তিয়া, যে আমাদের মুভির অন্যতম প্রধান চরিত্র। সাত্তিয়া অশ্রুভেজা চোখে তার সাইকেলে করে বাড়ি ফিরছিল। সে যখন তার বাড়িটির সামনে আসে, তার বাবা তাকে অনেক বকাঝকা করে, কারণ তার আজ রাতের মধ্যেই এখান থেকে চলে যাবে। সবকিছু ট্রাকে তোলা হচ্ছিল। সাত্তিয়া তার শৈশবের এই স্মৃতিময় বাড়িটিকে খুব ভালোভাবে দেখছিল। তার একটি ছোট চাচাতো বোন ছিল, যার নাম ছিল ভাবনা। সে সাত্তিয়াকে সব থেকে বেশি ভালোবাসতো, নিজের বড় ভাইয়ের থেকেও বেশি। আর সাত্তিয়াও তাকে অনেক ভালোবাসতো। ভাবনা ভাইয়ের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল। সাত্তিয়া পুরো বাড়িটি ঘুরে দেখে। ছোটবেলায় স্মৃতি বিজড়িত এমন বাড়ি ছেড়ে যাওয়ার গল্পের কষ্টগুলো যারা কখনো এমন বাড়ি ছেড়ে চলে গিয়েছে তারাই জানে। মূলত সাত্তিয়ার চাচাদের মধ্যে দুজন চাচা তার বাবাকে বাধ্য করেছে এখান থেকে চলে যেতে। তারা গোপনে এই বাড়িটি লিখে নিয়েছে সাত্তিয়ার দাদার কাছ থেকে। কিন্তু সাত্তিয়ার স্কুল শিক্ষক বাবার এ নিয়ে কোনো আক্ষেপ নেই, কিন্তু সে আর এই বাড়িতে এক মুহূর্ত থাকতে চায় না। তাদের অন্য আত্মীয় স্বজনরা এসেছে তাদের বিদায় দিতে। সাত্তিয়ার শেষবারের মতো বাড়ির দরজা লাগিয়ে দেয় আর বাড়ির চাবিটি তাদের আত্মীয়দের কাছে বুঝিয়ে দেয়। এতক্ষণে ছোট বাচ্চা ভাবনার ঘুম ভেঙে গিয়েছে। সে তার ভাইয়ের কোলে উঠে বসেছে। তার আবদার সেও তার ভাইয়ের সাথে চলে যাবে। তার ভাইয়া তাকে অনেক বোঝায়, আমরা অনেক দূরে চলে যাবো রে। কিন্তু বাচ্চা মেয়ের একটাই কথা, তোমরা যেখানে যাও সেখানে তো স্কুল থাকবে, আমাকে স্কুলে ভর্তি করে দিও, আমি ভাইয়ের কাছে একাই থাকতে পারবো। ছোট বোনের এই কথাগুলো শুনে সাত্তিয়ার অনেক কষ্ট হচ্ছিল। তারপরও ভাগ্যের নির্মম পরিণতি মেনে নিয়ে সে ট্রাকে উঠে যায়। তখন সাত্তিয়ার বাবা সাত্তিয়াকে জিজ্ঞেস করে, তোর সাইকেলটা তো রয়ে গেল, ওটা কি তোর প্রয়োজন? সাত্তিয়া বলে, ওটার দরকার নেই বাবা। চাচাদের বলো কারো দরকার হলে তাকে দিয়ে দিতে। সাত্তিয়াদের ট্রাক চলতে শুরু করে। সাত্তিয়া শেষবারের মতো তাদের বাড়ির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। যতক্ষণ বাড়িটি দেখা যাচ্ছিল ততক্ষণ সে তাকিয়েছিল। আর এরপরে কেটে যায় 24টি বছর। সাল 2018। এই হচ্ছে সেই সাত্তিয়া, মধ্যবয়স্ক একজন লোক, আ পারফেক্ট ফ্যামিলি ম্যান। তার পছন্দের একটি কাজ হচ্ছে পাখিদের খাবার দেওয়া। তার ওয়াইফ হেমা তাকে জিজ্ঞেস করে, তুমি এখনো কেন রেডি হচ্ছ না, তুমি কি যাবে না? সাত্তিয়া বলে, আমি সেটাই ভাবছি, আমার কি করা উচিত। হেমা বলে, তুমি এটা ভুলে যেও না, এটা কিন্তু ভাবনার বিয়ে, আরো তুমি না গেলে কখনোই বিয়ে করবে না। তুমি তো ভালো করেই জানো তোমাকে কতটা ভালোবাসে। সাত্তিয়া চুপচাপই কথাগুলো শুনছিল। তখন হেমা সাত্তিয়াকে বলে, আচ্ছা তুমি কি ভয় পাচ্ছ নিজের শহরে যেতে? তোমার কি মনে হচ্ছে তুমি ওখানে গেলে তোমার স্মৃতিগুলো আটকে যাবে? সাত্তিয়া বলে, তেমন কিছু না। সাত্তিয়া মন স্থির করে বের হয়। যাবার আগে সে তার মায়ের কাছ থেকে বিদায় নেয়। তার মা বলে, তুই চুপচাপ যাবি আর তাড়াতাড়ি চলে আসবি। এরপর তার বাবা তাকে বিদায় দিতে আসে। সে সাত্তিয়াকে বলে, তুই এত তাড়াতাড়ি কেন যাচ্ছিস? সাত্তিয়া বলে, প্রথমত আমি এখনো ভাবছি যে আমি যাবো কি যাবো না, আর যদি যাই তাহলে নিজের শৈশবের জায়গাগুলো একটু ঘুরে দেখবো। সাত্তিয়ার বাবা বলে, তোকে যেতেই হবে, তুই তো তোর ছোট বোনকে চিনিস। এর পরের দৃশ্যে দেখা যায় সাত্তিয়া ট্রেনে করে রওনা হয়েছে 24 বছর পেছনে ফেলে আসা সেই গ্রামের দিকে, যেখানে সে তার শৈশবকে কবর দিয়ে এসেছিল। এত বছরের অভিমান ভেঙে সে তাদের সেই পুরনো স্টেশনে পৌঁছায়। সে একটি অটো নিয়ে সরাসরি চলে আসে তাদের সেই পুরনো বাড়ির সামনে। সেই বাড়িটা ঠিক আগের মতোই রয়েছে, তেমন কিছুই বদলায়নি। তবে দেখে মনে হচ্ছিল এখানে এখন আর কেউ থাকে না। সাত্তিয়া তাদের বাড়ির পাশেরই একটি লজে উঠেছে। এরপর সে তার পুরনো স্মৃতিময় গ্রামটিকে ঘুরে দেখতে বের হয়। সেই ইয়ারফোনে তার ওয়াইফের সাথে কথা বলছিল। সাত্তিয়া বলছিল, আমি এমন এক হতভাগা যাকে নিজের বাড়ির পাশের লজে থাকতে হচ্ছে। সাত্তিয়া হাঁটতে হাঁটতে সেই মন্দিরের সামনে এসেছে। আর তখনই আমরা পেছন থেকে সেই হাতিটাকে দেখতে পাই। হাতিটা এখন আরো অনেক বড় হয়ে গিয়েছে। সাত্তিয়া অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে এটাই সেই হাতি। সাত্তিয়া সেই কাজিন ভাবনার গ্রামটা ছিল এখান থেকে কিছুটা দূরে, যেখানে আজ তার বিয়ে। সাত্তিয়া সেই গ্রামে যাওয়ার বাসে উঠে যায়। সে একদম পেছনের একটি সিটে বসেছে। কন্ট্রাক্টর তার সাথে অনেক কথা বলছিল। আর কথায় কথায় কন্ট্রাক্টর সাত্তিয়াকে জানায় সে তার বাবার স্টুডেন্ট ছিল এবং তাদের যে এখান থেকে চলে যেতে বাধ্য করা হয়েছিল সেই বিষয়টিও সে জানে। বাস চলতে থাকে সবুজ গ্রামীণ পথ দিয়ে। কন্ট্রাক্টর সাত্তিয়াকে তার গন্তব্যে নামিয়ে দেয়। সাত্তিয়া তার ছোট বোনের বাসার সামনে পৌঁছাতে পৌঁছাতে বিকেল করিয়ে সন্ধে হয়ে গিয়েছে। খুব সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটি। সাত্তিয়া কৌতূহলী চোখ নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। আশপাশে সবাই তাদের আত্মীয় স্বজন, কিন্তু বেশিরভাগ লোককেই সে চেনে না। স্টেজের একদম পেছনের একটি চেয়ারে যে সে বসে আর চারপাশটা কৌতূহলী চোখে দেখতে থাকে। একজন ক্যামেরাম্যান সাত্তিয়ার সামনে আসে আর ক্যামেরাটা তার দিকে ধরে। তখন বড় স্ক্রিনে সাত্তিয়াকে দেখানো হচ্ছিল আর সেটা দেখতে পায় সাত্তিয়ার অন্য এক কাজিন, যার নাম লতা। সে সাথে সাথে দৌড়ে সাত্তিয়ার কাছে আসে। লতাকে দেখেই সাত্তিয়া চিনতে পারে। তাদের যে 24টি বছর পর কথা হচ্ছে তা দেখে বোঝা যাচ্ছিল না। একজন আরেকজনের অনেক খোঁজ নিচ্ছিল, কিন্তু লতা একসময় ইমোশনাল হয়ে পড়ে। তার জীবনে অনেক কষ্ট। তার স্বামী একজন নেশাখোর, সে লতার উপরে অনেক নির্যাতন করে। সাত্তিয়া লতাকে সান্ত্বনা দেয়। লতা বলে, আমার কথা এখন বাদ দাও, তোমার ছোট বোন ভাবনা সেই সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। লতা বলে, ভাইয়া তুমি এখানে বসো, আমি
আমি তোমার জন্য চা কফি পাঠাচ্ছি। লতা সেখান থেকে চলে যায় আর তখনই পেছন থেকে দুটি হাত সাত্যার চোখ দুটো চেপে ধরে আর বলে, বলো তো আমি কে? ছেলেটি বলে, আচ্ছা দাঁড়াও, তোমাকে হিন্টস দিচ্ছি। আমার বাড়ি তোমারই গ্রামে, আমি তোমার মায়ের দিকে আত্মীয়। সাত্য কিছু বলতে পারে না। ছেলেটি বলে, তোমাকে আমি লাস্ট ক্লু দিচ্ছি। 1994 সালে গ্রীষ্মের ছুটিটা আমরা একসাথে কাটিয়েছিলাম। ছেলেটি বা সামনে এসে বলে, এবার তো আমাকে চিনতে পেরেছো ভাইয়া। সাত্য কি বলবে বুঝতে পারছে না। সে ছেলেটির মন ভাঙতে চায় না। সাত্য আমতা আমতা করতে থাকে। ছেলেটি বলতে থাকে, তুমি আমাকে না চিনতে পারলে আমি অনেক কষ্ট পেতাম। সেই সকাল থেকে তোমার জন্য গেটে দাঁড়িয়ে আছি, তুমি কখন আসবে? এই ছেলেটির নাম সাত্য না জানলেও আমি আপনাদের বলি, তার নাম সুন্দরাম। খুব সহজ সরল একটি ছেলে। সে সাত্যের সাথে এক মনে বকবক করেই চলেছে। সাত্যের কাছে বিষয়টা খুবই আনকমফোর্টেবল লাগছে। সে সুন্দরামকে অ্যাভয়েড করার জন্য বলে সে ওয়াশরুমে যাবে। তো সুন্দরাম বলে দেব ওয়াশরুম কোন দিকে আছে। সাত্য একা একা উঠে গেলেও সুন্দরাম তার পিছু ছাড়ে না। সে এরই মধ্যে সাত্যের ব্যাগ নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে। ওয়াশরুমে যেও সুন্দরাম সাত্যকে চিৎকার করে বলতে থাকে, ভাইয়া তোমার কি মনে আছে সেই কথা? আমরা হিসুর কম্পিটিশন করতাম, তোমার সাথে আমি কখনোই পারতাম না। তুমি দেওয়ালে কত কিছুই না লিখতে। সাত্য তেমন কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চুপচাপ বেরিয়ে যায়। এদিকে সুন্দরাম ফোনে কথা বলতেই থাকে। সাত্য উপরে আসার পরে তার মামার সাথে দেখা হয়ে যায়। এত বছর পর ভাগ্নিকে দেখে তার মামা অনেক খুশি হয়। তারা দুজন অনেকক্ষণ গল্প করতে থাকে। মামা সাত্যের পুরো পরিবারের খবর নেয় আর বলে, তোর মা বাবাকে কেন নিয়ে আসলি না? তোর ওয়াইফ আর বাচ্চাটাকেও তো নিয়ে আসতে পারতি। সাত্য তখন তার পকেট থেকে ফোন বের করে তার বাবাকে কল দেয় আর তার মামাকে বলে, তুমি বাবার সাথে কথা বলো। গত 24টি বছর তাদের মধ্যে তেমন কোনো যোগাযোগ নেই। দুজন বয়স্ক মানুষই কথা বলতে চেয়ে আমতা আমতা করছিল। প্রথমে তারা খুব ফর্মালি কথা বলছিল আর একসময় কথা বলতে বলতে দুজনে খুবই ইমোশনাল হয়ে যায়। সাত্যের মামা সাত্যের বাবাকে বলে, ভাইয়া তোমার সাথে কি আমার মৃত্যুর আগে দেখা হবে? ফোনের দুপ্রান্তে দুজন মানুষই কাঁদছিল। সাত্যের বাবা সাত্যের মামাকে আশ্বাস দেয় তারা খুব তাড়াতাড়ি দেখা করবে। ফোন রাখার পরে সাত্যের বাবা অনেক ইমোশনাল হয়ে পড়েন। এদিকে সাত্য বারবারই ঘড়ির টাইম দেখছিল। তখন সুন্দরম তাকে আশ্বস্ত করে, ভাইয়া আমি সবকিছু টাইমলি ম্যানেজ করব। তখন সাত্যের মামা জিজ্ঞেস করে, তোরা ইশারায় কি কথা বলছিস? সুন্দরম জানে ভাইয়া বাসের টাইম দেখছে, সে আজ রাতেই ফিরে যাবে। তখন মামা সাত্যকে বলে, আজ রাতটা তো অন্তত থাকতে পারতিস, এতটা বছর পর আসলি, একটা রাত থাকবি না? সাত্য বলে, মামা এই বিষয়ে তোমার সাথে আমি পরে কথা বলবো, এখন আমি আমার বোনকে গিফটটা দিয়ে আসি। সাত্যের হাতে রঙিন কাগজে মোড়া একটি গিফট বক্স। সবার সাথে সে লাইনে দাঁড়িয়েছে আর তার পিছে সুন্দরাম। সাত্য জিজ্ঞেস করে, শেষ বাসটা কি সময় মতো পাবো? সুন্দরাম বলে, সে অনেক দেরি, ওই চিন্তা তুমি আমার উপর ছেড়ে দাও ভাইয়া। এদিকে ভাবনা তার ভাইকে এতটা বছর পরে দেখে একদম আবেগ আপ্লুত হয়ে পড়ে। সে বলে, ভাইয়া তুমি এসেছো, আমার বিশ্বাসই হচ্ছে না। সাত্য বলে, তোর বিয়ে আর আমি না এসে পারি? ভাবনার চোখে পানি চলে এসেছে। সে তার ভাইকে অনেক ধন্যবাদ জানায় আর তারপর সে তার বরের সাথে সাত্যকে পরিচয় করিয়ে দেয়। ভাবনার বর বলে, আপনার সাথে নতুন করে পরিচিত হবার কিছু নেই, বিয়ের আগে যতদিন প্রেম করেছি তার 90% টপিক আপনাকে নিয়ে। সাত্য লজ্জা পায়। ভাবনা ভাইয়ের দেওয়া গিফটটি হাতে নিয়ে বলে, ভাইয়া এর মধ্যে কি আছে? সাত্য বলে, এর মধ্যে আমার আর তোর পছন্দের অনেকগুলো জিনিস, সবগুলো আমি নিজে পছন্দ করে কিনেছি। ভাবনার সাথে সাথে গিফট বক্সটা খুলতে যায়। সুন্দরম বলে, এখনই খুলতে হবে, পেছনে কত মানুষ অপেক্ষা করছে। সাত্য বলে, এর মধ্যে তেমন কিছু নেই, তুই পরে দেখিস। ভাবনা বলে, আমার ভাই আমার জন্য গিফট এনেছে, ভেতরে কি আছে সেটা বড় কথা না, আমি এক্ষুনি দেখবো। ভাবনা খুব যত্ন করে বক্সটি খোলে। সে রঙিন কাগজগুলো নষ্ট করতে চায় না, কারণ সবগুলোই তার ভাইয়ের স্মৃতি। ওই বক্সের মধ্যে আরো অনেকগুলো বক্স ছিল। ভাবনা সবগুলো সাজিয়ে রাখে আর তারপরে এক এক করে সবগুলো খোলে। সেখানে ছিল চুড়ি, আংটি, পায়েল। ভাবনা সবকিছু দেখে একদম আবেগ আপ্লুত হয়ে পড়ে। সে বলে, ভাইয়া তুমি আমাকে এগুলো পরিয়ে দাও, আমার ভাই পছন্দ করে আমার জন্য এই জিনিসগুলো কিনেছে। সুন্দরাম আবারও বাধা দিতে আসলে ভাবনা বলে, তুই যে আমাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলি সেটা কিন্তু আমি ভাইয়াকে বলে দিব। ভাবনা তার ভাইকে বলে, ভাইয়া তুমি এখন আমাকে এগুলো পরিয়ে দাও। সাত্য ভাবনাকে এক এক করে সবগুলো পরাতে শুরু করে। সে প্রথমে চুড়ি দুটো পরিয়ে দেয়, তারপর দুটো রিং দুজনকে পরিয়ে দেয়। ভাবনা অপলক দৃষ্টিতে তার ভাইয়ের দিকে তাকিয়েছিল। এরপরে আসে পায়েল পরানোর পালা। সাত্য বোনের পা তার হাঁটুর উপরে রাখে আর সে খুব যত্ন করে তার বোনকে পায়েল পরিয়ে দেয়। সেই ছোট্ট বোনটি এখন কত বড় হয়ে গিয়েছে। একজন বড় ভাইয়ের চোখ দিয়ে পানি পড়ছিল। ভাবনা অশ্রু ভেজা চোখে তার ভাইয়ের দিকে তাকিয়ে আছে। পায়েল পরানো শেষ হলে সাত্য তার চোখের পানি মুছে নেয় আর সে ভাবনার দিকে তাকিয়ে মুস্কি হাসি দেয়। সাত্য চলে যেতে চাইলে ভাবনা বলে, কোথায় যাচ্ছ ভাইয়া? পেছন থেকে সুন্দরাম বলে, ভাইয়া তো মানুষ, তার তো ক্ষুধাও লাগে। ভাবনা তখন সুন্দরামকে বলে, ভাইয়াকে আমার জন্য অপেক্ষা করতে বলিস, আমরা একসাথে খাবো। এদিকে সাত্য এখনো সুন্দরামের পরিচয় জানে না। সে তার এক পরিচিত চাচার কাছে আমতা আমতা করে বলতে থাকে, ওই ছেলেটাকে। সে বলে, কোন ছেলেটা? এর মধ্যে সুন্দরাম সেখানে চলে আসে। তখন সেই চাচা সুন্দরামকে বলে, সাত্য যেন কাকে চিনতে পারছে না, তুই একটু চিনিয়ে দে তো। সুন্দরাম বলে, ভাইয়া তুমি কাকে চিনতে পারছো না? আমাকে বলবে তো, আমি এখানে সবাইকে চিনি। এরপর সাত্য সুন্দরাম খেতে বসে। সাত্যের পাশে তার মামাও বসেছে। তখন সুন্দরাম ইশারায় তার মামাকে কি যেন দেখাচ্ছিল, কিন্তু সাত্য বুঝতে পারছে না। তার মামা সুন্দরামকে ধমক দেয় আর বলে, চুপচাপ খা। তখন সাত্যের চোখ যায় পেছনে। পেছনে তার সেই দুই চাচা আর তার পরিবার বসেছিল, যাদের কারণে সাত্যদের তাদের বাড়ি ছাড়তে হয়েছিল। তাদের দেখা মাত্রই সাত্য একদম নীরব হয়ে যায়। সে তার মামাকে বলে, মামা আমার এখন যাওয়া প্রয়োজন। মামা বলে, ওদের জন্য তুই কেন না খেয়ে যাবি? তোকে খেয়েই যেতে হবে, এটা তোর বোনের বিয়ে। পাশে পাশে সুন্দরামও সাত্যের মন ভালো করার চেষ্টা করতে থাকে। সে সাত্য
সাত্যার কাছে তার ফোন নাম্বার চায়। সাত্য তাকে একটি নাম্বার বলে ঠিকই, কিন্তু সেটা ছিল ভুল নাম্বার। কিন্তু ওই নাম্বারটাই সুন্দরম তার মোবাইলে প্রথমে সেভ করে, তারপর সে সেটা ডায়েরিতেও লিখে রাখে যাতে কোনোভাবে নাম্বারটা না হারায়। সুন্দরম বলে, ভাইয়া তুমি আমার নাম্বার নিবে না? সাত্য বলে, আমার কাছে তো লেখার মতো কিছু নেই, আর মানিব্যাগটাও ব্যাগে। সুন্দরম সাথে সাথে ব্যাগ থেকে মানিব্যাগটা বের করে, সেখানে অনেকগুলো টাকা দেখে বলে, ভাইয়া তোমার তো অনেক টাকা, দাঁড়াও মাঝে মাঝে আমি তোমাকে ফোন করবো টাকা লাগলে। এরপর সে মানিব্যাগ থেকে একটি কাগজ বের করে নিজের নাম্বারটি লিখে দেয়। সাত্যকে দেখে বোঝা যাচ্ছিল সে কিছুটা বিরক্ত, কিন্তু সুন্দরমের সরলতা সে আর বেশিক্ষণ মুড অফ করে রাখতে পারে না। বিয়ের অনুষ্ঠানের খাওয়া দাওয়া শুরু হয়। খাওয়া শেষে সাত্য সুন্দরমকে বলে, চলো এখন যাওয়া যাক। সুন্দরম বলে, ভাবনাকে না বলে যাওয়া যাবে না ভাইয়া, ও তোমার সাথে খেতে চেয়েছিল। সাত্য বলে, এই জন্যই তো আমাকে লুকিয়ে যেতে হবে, না হলে আমি শেষ বাসটা ধরতে পারবো না। সাত্য আর সুন্দরম বিয়ে বাড়ি থেকে বের হচ্ছিল। সাত্য তার ওয়াইফ হেমাকে কল দেয় আর বলে, আমি কিছুক্ষণের মধ্যেই রওনা হচ্ছি। হেমা সাত্যকে বলে, এত তারা কিসের তোমার, এতটা বছর পর গিয়েছো, একটা রাত না হয় ওখানে থেকে যাও। সাত্য বলে, আমাকে কনফিউজ করো না প্লিজ। হেমা বলে, আচ্ছা বাদ দাও, তোমার সাথে এখন কে আছে? সাত্য বলে, মামা আর একটি ছেলে। হেমা বলে, একটি ছেলে মানে তুমি তাকে চেনো না? সাত্য বলে, এটাই তো বিষয়, ও আমাকে খুব ভালো করে চেনে, কিন্তু ওকে আমি এখনো চিনতেও পারিনি। আর আমি যে তাকে জিজ্ঞেস করবো সেই সাহসও হয়নি, কারণ বেচারাকে দেখে মনে হচ্ছিল আমি যদি তাকে জিজ্ঞেস করি তাকে আমি চিনতে পারিনি, তাহলে মনে মনে হয়তো অনেক কষ্ট পাবে। হেমা বলে, তুমি তাহলে অন্য কারো কাছে জিজ্ঞেস করো ওর পরিচয়। সাত্য বলে, সেই সুযোগ কি আছে? আসার পর থেকে একদম আঠার মতো আমার সাথে লেগে আছে, আমার নিজের ছায়ার মতো এক মুহূর্ত আমাকে ছেড়ে কোথাও যায়নি। এরই মধ্যে সুন্দরম সেখানে এসে হাজির। সে সাত্যকে দেখে বলে, নিশ্চয়ই ভাবির সাথে কথা বলছো ভাইয়া, আমাকে তো পরিচয় করিয়ে দিলে না। তখন সুন্দরম সাত্যের কাছ থেকে জোর করে ফোন নেয় আর নিজ থেকে হেমার সাথে কথা বলতে থাকে। হেমা তাকে কি বলবে কিছুই বুঝতে পারে না, সে শুধু জিজ্ঞেস করে, তুমি কেমন আছো? সুন্দরম বলে, আমি অনেক ভালো আছি ভাবি, আর আমার পরিচয় তোমাকে আমি এখন দিব না, ভাইয়া যখন বাসায় যাবে ভাইয়ের কাছ থেকে তুমি শুনো, ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি। এরপরে চলে আসে সাত্যের মামার কাছ থেকে বিদায় নেবার পালা। সাত্যের মামা অনেক কাঁদছে, এতটা বছর পর সাত্য এখানে এসেছে, আবার এখনই চলে যাচ্ছে। সাত্য তার মামাকে সান্ত্বনা দেয়। এদিকে সুন্দরম স্কুটিতে মন খারাপ করে বসেছিল। তখন মামা বলেন, আরে বোকা তুই কাঁদছিস কেন, তোর ভাইয়া তো আবারও আসবে, এবার তুই তোর কান্না থামা। সুন্দরম অশ্রু ভেজা চোখে বলে, ভাইয়া তো এখনো বলেনি যে ভাই আবারও আসবে। সাত্য সুন্দরমের স্কুটিতে উঠে যায়। মামা সুন্দরমের চোখের পানি মুছিয়ে দেন আর বলেন, ঠিকঠাক ভাইয়াকে পৌঁছে দিয়ে আসিস। স্কুটি চলতে শুরু করে। সুন্দরম একদম চুপচাপ, তার মন ভীষণ খারাপ। সাত্য তার ছোটবেলার শহরটাকে খুব ভালোভাবে দেখছে। 24টি বছর পর একদিনের জন্য মাত্র এসেছে সে। ছোটবেলার কত স্মৃতি জড়িয়েছে এই শহরে, প্রত্যেকটি অলিতে গলিতে। মানুষের জীবনের এই মুহূর্তগুলো আসলে এক্সপ্লেন করা সম্ভব না। সুন্দরম একটি তার পরিচিত চায়ের দোকান দেখে স্কুটি থামায় আর বলে, ভাই এখানকার চা সব থেকে বিখ্যাত, এখানে গুড়ের দুধ চা পাওয়া যায়। কিন্তু সাত্য তাড়াহুড়া করছিল, না হলে যে তার বাস মিস হয়ে যাবে, সকালে যে সে অফিস ধরবে। আর তখনই সুন্দরমের চোখ যায় রাস্তার দিকে। একটি লাল রঙের বাস সেখান থেকে চলে যায়। ওখানে থাকা কেউ না বুঝলেও সুন্দরম বুঝে যায় এটাই চেন্নাই যাবার শেষ বাস ছিল। আবার স্কুটি চলতে শুরু করে। তারা এসে কাউন্টারে থামে। সুন্দরম ভেতরে যায় আর সাথী স্কুটিতে বসেই অপেক্ষা করছিল। সে যে কাউন্টারম্যানকে জিজ্ঞেস করে চেন্নাই যাবার বাসটা কখন। কাউন্টারম্যান জানে সেটা তো 15 মিনিট আগেই চলে গিয়েছে, আগামীকাল সকালের আগে কোনো বাস নেই। সুন্দরম তো বিষয়টি আগেই বুঝতে পেরেছিল, কিন্তু সাথী এখনো কিছু জানে না। সুন্দরম তখন মাথা নিচু করে এসে সাত্যের সামনে দাঁড়ায়। সাত্যের কিছু বুঝতে বাকি থাকে না। সে সুন্দরমকে অনেক বকাঝকা করে যে কি দরকার ছিল ওখানে চা খাওয়ার, আমি বারবার নিষেধ করেছিলাম। সাত্য এসে কাউন্টারম্যানকে জিজ্ঞেস করে আশেপাশে কোনো থাকার লজ আছে কিনা। কাউন্টারম্যান বলে এখানে নেই। সাত্য বের হয়ে সুন্দরমকে জিজ্ঞেস করে। তখন সুন্দরম বলে, ভাই তুমি লজে কেন থাকবে, আমার বাসা তো কাছেই, আমার বাসা ছাড়া আমি তোমাকে কোথাও থাকতে দিব না। তখন সাত্য রাগ করে হাঁটতে শুরু করে। সুন্দরম তার পাশে যে স্কুটি থামায় আর বলে, আচ্ছা ঠিক আছে আমি তোমাকে লজে নিয়ে যাচ্ছি, কিন্তু আমি আগেই বলে দিচ্ছি ওখানে কিন্তু তুমি থাকতে পারবে না। সাত্য আবার স্কুটিতে উঠে বসে। সে সুন্দরমের উপর খুবই রেগে আছে। স্কুটি এসে লজের সামনে থামে। সাত্য নেমে সুন্দরমকে বলে, আমি এখান থেকে ম্যানেজ করতে পারবো, তুমি এখন বাড়ি চলে যাও। সুন্দরম চুপ করেই বসে থাকে। সাত্য সুন্দরমকে বলে, আমার ব্যবহারের জন্য আমি সরি আর তোমাকে ধন্যবাদ। সাত্য লজ দেখার জন্য দোতলায় যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যে সে দৌড়ে নামে। তারপর সে রাস্তার ওপাশে লজটি দেখতে যায়। সেখানেও ঢোকার 1 মিনিট পর সে দৌড়ে নিচে নেমে আসে। বোঝা যায় লজের অবস্থা খুবই খারাপ। সাত্য এসে সুন্দরমকে বলে, তুমি এখনো যাওনি। সুন্দরম বলে, ভাই আমি জানতাম তোমার পছন্দ হবে না। সে সাত্যের মুখের দিকে তাকিয়ে বলে, ভাইয়া তার মানে তুমি এখন আমার বাসায় যাচ্ছ। সুন্দরম তো মহা খুশি। সে তার ওয়াইফকে ফোন দিয়ে জানায়, সাতিয়া ভাইয়া আমার সাথে আসছে, তুমি সবকিছু আয়োজন করো, ভাইয়ের জন্য কোনো যত্নে কমতি না হয়। ফোন রাখলে সুন্দরম সাত্যাকে বলে, ভাইয়া তোমাকে একটা কথা বলি, রাগ করো না, তোমার বাসটা যে চলে গিয়েছে আমি আগেই দেখেছি, আর তুমি যে আজ আমার বাসায় থাকবে এজন্য আমি অনেক খুশি। সাত্যা বলে, কিন্তু আমি অতটা খুশি না, কাল সকালে আমার অফিসে যাওয়াটা ভীষণ প্রয়োজন ছিল। সাত্যা তার ওয়াইফ হেমাকে ফোন করে জানিয়ে দেয় তার আজ ফেরা হচ্ছে না। হেমা জিজ্ঞেস করে কেন। সাত্যা বলে, আমি বাস মিস করেছি। হেমা জিজ্ঞেস করে, তুমি থাকবে কোথায়। সাত্যা কথা এড়িয়ে যায়। এর মধ্যে স্কুটি সুন্দরমের বাসার সামনে পৌঁছে যায়। সুন্দরমের ওয়াইফ আগে থেকেই দাঁড়িয়ে ছিল। ভাইয়া বাসায় এসে সেও অনেক খুশি। সাত্যা ঘরে ঢুকে দেওয়ালে টানানো কিছু ছবি দেখতে পায়। সেই ছবিগুলোর মধ্যে থেকে সে আসলে সুন্দরমের পরিচয় খোঁজার চেষ্টা করছিল। মূলত সে এখন
পর্যন্ত সুন্দরমের নামটা পর্যন্ত জানে না, যেটা আমি জানি। এর মধ্যে সুন্দরম আর তার ওয়াইফ চলে আসে। সাথে বলে আমি গোসল করতে চাই। সুন্দরম বলে ভাইয়া তোমার জন্য সবকিছুর ব্যবস্থা করা আছে, বাথরুমে আমি নতুন সাবানও রেখে এসেছি, তবে গোসলে যাবার আগে বলো তুমি কি কি খাবে। সাথে বলে আমরা তো মাত্রই বিয়ে বাড়ি থেকে আসলাম, আমার পেট একদমই ভরা। তারপরে সুন্দরমের ওয়াইফ সাথেকে বলে ভাইয়া তোমার যা খেতে ইচ্ছা করে আমাকে জানিও, আমি কিন্তু তোমার ছোট বোনের মতোই। সুন্দরম সাথেকে নিয়ে বাথরুমের দিকে যায় আর বলে ভাইয়া ভেতরে গরম ঠান্ডা দু রকমের পানি রাখা আছে। সাথে ভেতরে ঢুকলে সুন্দরম বলে তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ। সাথে বলে এর মধ্যে আমার তোয়ালে রয়েছে। সুন্দরম বলে ভাই আমাদের বাসায় কি তোয়ালে নেই, আমি তোমার জন্য নতুন তোয়ালে নিয়ে আসছি, ব্যাগটা আমার কাছে দাও। 1 মিনিটের মধ্যে তোয়ালে হাজির হয়ে যায়। দরজার ওপাশ থেকে সুন্দরম জিজ্ঞেস করে ভাইয়া তুমি বিয়ার খাও তো। সাথে বলে এখন মুড নেই। সুন্দরম বলে আমি তোমার মুডের কথা জিজ্ঞেস করিনি, তুমি খাও কি খাও না, আমি তোমার জন্য বিয়ার নিয়ে আসছি, তুমি গোসল শেষ করে কুয়ার পাশে আসো। সাথিয়া বলে ইয়েস স্যার, কারণ এতক্ষণে সাথিয়া বুঝে গিয়েছে সুন্দরম আসলে নাছর বান্দা। বাইরে ঝিরি ঝিরি বাতাস বইছিল। সাথিয়া তার গোসল শেষ করে বের হয়। সে বাড়ির চারপাশটা দেখছিল। তখন সুন্দরমের ওয়াইফ চলে আসে। সে বলে ভাইয়া ও আপনার জন্য কুয়ার পাশে অপেক্ষা করছে। সুন্দরমের ওয়াইফ আরো বলে ভাইয়া আপনি কিছু মনে করবেন না, ও একটু কথা বেশি বলে, কিন্তু মানুষটা অনেক সরল আর আপনাকে আর আপনার পরিবারকে অনেক সম্মান করে। আপনি আসার পরেও যতটা খুশি হয়েছে এতটা খুশি আমি ওকে কখনো দেখিনি, আপনি ওর কোনো কথায় কষ্ট পাবেন না প্লিজ। সাথিয়া বলে ঠিক আছে। সাথিয়া এবার হাঁটতে হাঁটতে বাড়ির পেছনের উঠানে আসে। সুন্দরম আগে থেকেই ভাইয়ের জন্য অপেক্ষা করছিল, সে সবকিছু সাজিয়ে রেখেছে। সাথিয়া সুন্দরম বিয়ের খেতে বসে। সুন্দরম একা একাই অনেক বকবক করছিল। সাথিয়া তার বাসায় থাকবে এজন্য সে অনেক খুশি। সাথিয়া চারপাশটা তাকিয়ে বলে তোমার বাড়িটা অনেক সুন্দর, ছোটবেলা থেকেই কি এখানে রয়েছো। সুন্দরম বলে তুমি কি বলছো ভাইয়া, আমি এত বড় বাড়িতে বড় হয়েছি নাকি, তোমার মনে নেই আমরা তো একটি ঝুপড়ি ঘরে থাকতাম, এটা আমার শ্বশুরের বাড়ি। এই বাড়ির গল্পটাও তোমাদের মতো। আমার ওয়াইফরা 3 ভাই বোন, বড় 2 ভাই বোন এই বাড়ি বিক্রি করতে চেয়েছিল। আমার ওয়াইফ তাদের অনেক বোঝায় যে এটা বাবা মায়ের শেষ স্মৃতি, কিন্তু তারা কোনো কিছু শুনতেই রাজি হয়নি। তখন আমি অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করে তাদের কাছ থেকে বাড়িটি কিনে আমার ওয়াইফকে উপহার দেই, আর তারপর থেকে আমরা এখানে আছি। এই বাড়িতে আসার পরে আমাদের সাথে অনেক ভালো কিছু হয়েছে। আমার ওয়াইফ এখন 3 মাসের প্রেগনেন্ট। সাথে বলে তুমি এটা আমাকে আগে বলবে না, আমি তো তাকে একটু উইশ করতে পারতাম। সুন্দরম বলে ভাই ওটা ব্যাপার না। সাথে আর সুন্দরম বিয়ার খাবার পরে আপন মনে গান গাইতে থাকে। সুন্দরমের ওয়াইফ ঘরের মধ্যে থেকে শুনতে পেয়ে তার মন অনেক খুশি হয়। 2 ভাইয়ের গান গাওয়া শেষ হয়। সাথিয়া শুয়ে আর সুন্দরম বসে বসে গল্প করছিল। সাথিয়া আবার উঠে বসে। সুন্দরম বলে ভাই আজ তোমাকে বিয়েতে অনেক সুন্দর লাগছিল, শার্টটা অনেক সুন্দর ছিল। সাথিয়া বলে এটা ভাবনা আমাকে পাঠিয়েছিল। সুন্দরম বলে ভাবনা কিনেছিল কিন্তু পাঠিয়েছি কিন্তু আমি। সাথিয়া বলে তোমাকে আজ বিয়েতে অনেক সুন্দর লাগছিল। সুন্দরম বলে ভাইয়া শুধু শুধু মিথ্যে বলো না। সাথিয়া বলে নেশা করে কেউ মিথ্যে বলে না। সুন্দরম তখন উদাসীন হয়ে বলে জানো তো ভাইয়া নতুন জামার ঘ্রাণ আমার অনেক পছন্দ, কিন্তু নিজে ইনকাম করার আগে কখনো নতুন জামা পরতে পারিনি। ছোটবেলা থেকে বড় হয়েছে অন্যের দেওয়া জামা পরে। ছোটবেলায় জুতোটা পর্যন্ত পরতে পারিনি। আত্মীয় স্বজনরা পরিচয় দিত না, তাদের বাচ্চাদের খেলতে দিত না আমার সাথে। ছোটবেলায় অনেক খারাপ লাগতো, কিন্তু কাউকে দোষ দিতাম না, কারণ ছোটবেলায় বুঝে গিয়েছিলাম টাকা ছাড়াই পৃথিবীতে কারো মূল্য নেই। কিন্তু ভাইয়া তোমাদের পরিবারটা একদম আলাদা ছিল। তোমরা সবাই আমাকে অনেক ভালোবাসতে, আমাকে আমার টাকা দিয়ে মূল্যায়ন করতে না, তোমরা আমাকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে। এই কথা শুনে সাথিয়ার মুখে হাসি ফোটে। তখন একটি গরুর ডাক শোনা যায়। সুন্দরম বলে চলো ভাইয়া তোমার সাথে একজনের পরিচয় করিয়ে দেই। তারা দুজন হাতে আলো নিয়ে বাড়ির পেছনের দিকে যায়। অন্ধকারের মধ্যে একটি গরু দাঁড়িয়ে ছিল। সুন্দরম বলে ওর নাম ধনী। ওকে যখন প্রথম কিনতে গিয়েছিলাম ও খুব ছোট আর রোগা পাতলা ছিল। আমি ওকে বাড়িতে নিয়ে এসে যত্ন করে এতটা বড় করেছি। আর এরপরে যখন ও একটু বড় হতে শুরু করলো মামা ওকে ট্রেনিং দেওয়া শুরু করলো। ধীরে ধীরে ধনী এই অঞ্চলে সব থেকে পালন গরু হয়ে ওঠে। 2012 সালের প্রথম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আর প্রথম প্রতিযোগিতায় বাজিমাত। আর এরপরে ওর কারণে মোবাইল, খাট, টিভি সহ আরো অনেক কিছু জিতেছি। এরপরে তো আমাদের এই অঞ্চলে সব থেকে বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তখন আমার ওয়াইফ নন্দিনীও ছিল। মামার নন্দিনী গিয়েছিল মাঠে, আমি ছিলাম ভেতরে। আর ওই প্রতিযোগিতাও ধনী সবাইকে হারিয়ে প্রথম হয়েছিল। ধনীকে কেউ ধরতে পারেনি। 2 সিমের নোকিয়া মোবাইল ফোন জিতেছিলাম আমরা। এই গল্প করতে করতে নন্দিনীর ফোন আসে সুন্দরমের ফোনে। সে বলে এত রাতে তুমি ভাইকে নিয়ে ওখানে কেন গিয়েছো? সুন্দরম বলে আমরা কোথাও যাইনি, আমরা তো কুয়োর পাশেই রয়েছি। নন্দিনী বলে মিথ্যে বলো না, তুমি ভাইকে ফোন দাও। সুন্দরম বলে দিতে পারি এক শর্তে, তুমি তো ইংলিশ শিক্ষক, বাচ্চাদের ইংলিশ পড়াও, ভাইয়ের সাথেও তুমি ইংলিশেই কথা বলবে। সুন্দরম লাউড স্পিকার দিয়ে ভাইয়ের কাছে ফোন দেয়। নন্দিনী সাথিয়াকে ইংলিশে জানায় ভাইয়া ওখানে সাপ রয়েছে, আমি ওকে অনেকবার যেতে নিষেধ করেছি। সাপের কথা শুনে সাথিয়া ভয় পায়। সুন্দরম বলে ভাইয়া ভয়ের কি আছে, আর ওরা এখানে অনেক বছর ধরে আছে, আমরাও যেমন থাকি ওরাও তেমন থাকে। সাথিয়া ভয় ভয় আবারও কুয়োর কাছে আসে, কিন্তু এবার সে পা দুটো উপরে উঠিয়ে বসেছে। সুন্দরম এবার সাথিয়াকে বলে আচ্ছা ভাইয়া তোমার একটা কথা কি মনে আছে, তুমি যখন স্কুলে পড়তে তোমার একটি সাইকেল ছিল? সাথিয়া বলে হ্যাঁ মনে আছে। সুন্দরম বলে ভাইয়া সাইকেলের রংটা কি ছিল তোমার মনে আছে? সাথিয়া বলে সে অনেক বছর আগের কথা, আমার তেমন কিছু মনে পড়ছে না। সুন্দরম বলে ভাইয়া তোমার সাইকেলের মার্কারটি একটি স্টিকার লাগানো ছিল, WWF এর রেসলিং স্টিকার। সাথিয়া বলে হ্যাঁ মনে পড়েছে, তুমি জানো স্টিকারটা আমি অনেকদিন টাকা জমিয়ে কিনেছিলাম, আমার অনেক প্রিয় একটি স্টিকার। সুন্দরম বলে তোমরা যখন এখান থেকে চলে গেলে ভাইয়া ঘরের সবকিছু নিয়ে গিয়েছিলে,
কিন্তু কেন জানি তুমি সাইকেলটাকে রেখে গিয়েছিলে। তুমি তোমার বাবাকে বলেছিলে কারো প্রয়োজন হলে তাকে দিয়ে দিতে, আর তোমার বাবা আমার বাবাকে বলেছিল, আর আমার বাবা আমাকে। সাতিয়া বলে সাইকেল নিয়ে আমি কি করতাম, আর এমনিতেই সাইকেলটা 7-8 বছরের পুরনো হয়ে গিয়েছিল। সুন্দরম হাসতে হাসতে বলে ভাইয়া, যে ছেলে ছোটবেলা থেকে খেলনা পায়নি তার কাছে ওই সাইকেলের মূল্য অনেক। বাবা বলার পর থেকে তো আমার ওই রাতে ঘুমই হয়নি। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাবাকে বললাম, বাবা আমি সাইকেল আনতে তোমার সাথে যাব। বাবা আমাকে ধমক দিয়ে বললো, তুমি স্কুলে যাও। স্কুলে আমি যাই ঠিকই, কিন্তু আমার ধ্যান জ্ঞানে শুধু ওই সাইকেল। কখন স্কুল ছুটি হবে, কখন বাসায় যেয়ে সাইকেল দেখতে পাবো। স্কুলের ঘন্টা পড়ার সাথে সাথে সবার আগে আমি ছুটে বাড়িতে চলে যাই। বাবা আপনাদের পুরোনো বাড়িটা পরিষ্কার করে সাইকেলে নিয়ে বাসের ছাদে করে ফিরছিল, আর আমাদের গলিতে এসে বাবা যখন বেল দেয় আমি বুঝি যে বাবা সাইকেল নিয়ে এসেছে। আমি সাইকেলটি ধরে দৌড়ে বেড়াই। মা, আমার ছোট ভাই সহ আমরা সবাই ওই সাইকেলে উঠি। জানো ভাইয়া, জন্মের পরে আমি আমার পরিবারকে এত খুশি কখনো হতে দেখিনি যতটা খুশি ওই সাইকেল আমাদের পরিবারে নিয়ে এসেছিল। এরপরে বাবা আমাকে ধীরে ধীরে সাইকেল চালানো শেখায়। সাইকেল চালানো শিখতে গিয়ে তো আমার হাতও কেটে গিয়েছিল। এই যে দেখো এখনো দাগ আছে। পুরো সপ্তাহ সাইকেল আমার কাছে থাকতো, আর রবিবার বাবা সাইকেল নিয়ে শাড়ি বিক্রি করতে যেত। সেগুলো বিক্রি করে আমাদের ভালোই আয় হতো, আর সেই টাকা দিয়ে বাবা আমাকে আর আমার ছোট ভাইকে একটি ভালো স্কুলে ভর্তি করিয়েছিল। কিন্তু আমাদের কোনো ভয় ছিল না, কারণ আমাদের তো সাইকেল আছে। প্রথম দিন আমি আমার ছোট ভাইকে নিয়ে স্কুলে যাই, আবার সন্ধ্যাবেলা ঠিকঠাক ফিরে আসি। ওই দিন থেকে জানি না বাবার আমার উপর কি হলো, সে আমাকে অনেক ভরসা করতে শুরু করলো। আমাকে আর কোনোদিন আমার নাম ধরে ডাকেনি, সবসময় বড় ছেলে হিসেবে ডাকতো। মাকে বাবা মাঝে মাঝেই বলতো, এখন আর আমাদের কোনো চিন্তা নেই, এখন আমাদের বড় ছেলে সবকিছু সামলে নিতে পারে। ভাইয়া তুমি বিশ্বাস করবে না, ওই একটি সাইকেল আমার পুরো জীবনটাকে বদলে দিয়েছিল। এই কথাগুলো বলতে বলতে সুন্দরম অনেক কাঁদছিল। সাতিয়া বলে, যখন আমি সাইকেল রেখে গিয়েছিলাম তখন আমি ভাবতে পারিনি যে এত ভালো কিছু হতে পারে। সুন্দরম চোখের পানি মুছতে মুছতে বলে, ভাইয়া তোমরা কি ভেবে দিয়েছিলে আমি জানি না, কিন্তু আমি এবং আমার পরিবার তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞ। ওই সাইকেলটা তোমার কাছে সামান্য হতে পারে, কিন্তু আমাদের কাছে অমূল্য ছিল। সাতিয়া সান্ত্বনা দেয়। সুন্দরম সাতিয়াকে বলে, ভাই একবার পেছনে ফিরে তাকাও, তোমার সাইকেলটা এখনো ওখানেই রাখা আছে। সাতিয়া এত বছরের পুরনো সাইকেলটি দেখে একদম হতবাক হয়ে যায়। সাতিয়া ধীর পায়ে সাইকেলটির কাছে যায়। এত বছরে কোনো কিছু বদলায়নি, সেই স্টিকারটাও এখনো আছে। সে জিজ্ঞেস করে, এটা ঠিক আগের মতো এখনো রয়েছে কিভাবে? সুন্দরম বলে, ভাই আমি কিছু বদলাতে দেইনি। মেকানিক আমাকে কত কিছু বলেছে, কিন্তু আমি বলতাম এটা আমার ভাইয়ার সাইকেল, মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই রেখে দিব। শুধু একবার ভাইয়া চেনটা চেঞ্জ করেছিলাম, আর দুটো বেয়ারিং। সাতিয়া জিজ্ঞেস করে, এটা কি এখনো চলে? সুন্দরম বলে, ভাই একদম মাখনের মতো। সাতিয়া বলে, তাহলে চলো সাইকেলে করে শহরটা ঘুরে আসি। এটা শুনে খুশিতে সুন্দরমের চোখে পানি চলে আসে। সাতিয়া জোরে জোরে বেল দিয়ে দিয়ে সাইকেল চালাচ্ছিল। সে আজ অনেক খুশি। এই মধ্যবয়স্ক লোকটি কতদিন পর এভাবে হাসলো হয়তো সে মনেও করতে পারবে না। পেছনে বসে থাকা সহজ সরল সুন্দরম অনেক খুশি। সেও দুহাত মেলে এই যাত্রা উপভোগ করছে। তারা দুজন একটি নদীর পাড়ে এসে বসেছে, আর পানিতে পা ভিজিয়ে গল্প করছিল। সুন্দরম বলে, ভাইয়া তুমি কি গেস করতে পারবে আমি আমার আগত সন্তানের নাম কি রেখেছি? সাতিয়া বলে, সন্তান তো ছেলে অথবা মেয়ে হতে পারে, তাই 2 রকমের নাম হতে পারে। সুন্দরম বলে, না, নাম একটাই, ছেলে হোক অথবা মেয়ে হোক, নাম ওটাই ফিক্সড। সাতিয়া বলে, আমি গেস করি। সে কয়েকটি নাম বলে। সুন্দরম বলে, হয়নি। সাতিয়া বলে, আমি হেরে গিয়েছি, এখন তুমি বলো। সুন্দরম বলে, সাতিয়া। এটা শুনে সামনে বসে থাকা সাতিয়া অনেক ইমোশনাল হয়ে যায়। সুন্দরম বলে, কেমন নাম ভাইয়া? সাতিয়া বলে, অনেক সুন্দর। পানির শব্দ আর বাতাসের ঝিরিঝিরি আওয়াজে গল্প চলতে থাকে। সুন্দরম বলে, ভাইয়া তুমি কি এখনো তোমাদের বাড়িটাকে মিস করো? সাতিয়া বলে, কিভাবে বলতে পারি বলো, বাড়িটাকে যে আমি ভীষণ ভালোবাসতাম। স্কুল থেকে ফিরে বাড়ির ভেতরে ঢুকতাম না, সরাসরি দেয়ালের উপরে বসে যেতাম। আমাদের দেয়ালকে উইকেট বানিয়ে পাড়ার ছেলেরা ক্রিকেট খেলতো, আমি আম্পায়ারিং করতাম। মা এসে মাঝে মাঝে দুধ আর বিস্কুট দিয়ে যেত, আমি বিস্কুট দুধে ভিজিয়ে ভিজিয়ে খেতাম। পরিবারের সবাই মিলে দুপুরবেলা একসাথে খেতে বসতাম। শুধু যে আমাদের পরিবারের লোক বসতো তা না, আশপাশের বাড়ির অনেকেই আমাদের সাথে খেত। সুন্দরম বলে, আমি জানি ভাইয়া। মনে মনে চিন্তা করতাম যতদিন বেঁচে থাকবে এই বাড়িতেই থাকবো। এখানে আমি, আমার বাবা, সকলের জন্ম হয়েছে। বাড়িটা আমার ভীষণ ভালোবাসার ছিল। তোমার কাছে ওই সাইকেলটা যেমন অনেক ভালোবাসার, আমার কাছে আমাদের ওই বাড়িটা ছিল অনেক ভালোবাসার। বিয়ার খেতে খেতে দুজন দীর্ঘক্ষণ গল্প করে। তারপর অনেকটা মাতাল অবস্থায় দুজন উপরে উঠে আসে, আর ভুলক্রমে সুন্দরম সাত্যের জুতো পরে। সাত্যা বলে, ইটস ওকে, তুমি আমার জুতো পরো, আমি তোমার জুতো পরি। তারপর দুজনে আবারও সাইকেল নিয়ে তাদের মহল্লায় ঘুরতে থাকে। তারা দুজনে তো মাতাল ছিল, তারা যে কত কিছু করে। কোনো সময় তারা গান গায়, কোনো সময় নাচে। সাতিয়া যেন এক অন্যরকম সাতিয়া হয়ে গিয়েছে। সে যেন তার শৈশবে ফিরে গিয়েছে। আর মধ্যরাতের এই আড্ডা শেষে তারা বাড়িতে ফিরে আসে। দুজনেই অনেক খুশি। সাতিয়া তার সাইকেলটিকে স্পর্শ করে দেখে। এরপরে তারা বাড়ির ভেতরে ঢোকে। বাড়ির উঠানের মাঝেই সাতিয়ার বিছানা রেডি করা হয়েছে। সুন্দরম বলে, ভাই এখানে তুমি ঘুমালে তোমার সকল চিন্তা চলে যাবে। সুন্দরম কিছুটা দূরে যায় আর বলে, ভাইয়া তোমাকে একটা কথা বলবো, তুমি আমাকে বকা দিবে না? সাতিয়া বলে, বলো। সুন্দরম খুব ভীত গলায় বলে, ভাইয়া তোমার মন অনেক পরিষ্কার, তুমি অনেক ভালো একজন মানুষ, তুমি তোমার ওই চাচা চাচিদের ক্ষমা করে দাও, না হলে ওরা তোমার অভিশাপে ধ্বংস হয়ে যাবে। এই কথা শুনে সাতিয়া কিছুটা শকড হয়। সে কিছুক্ষণ ভাবে,
আর তারপর বলে যাও ক্ষমা করে দিলাম। সুন্দরম খুশি হয়ে বলে জানো ভাইয়া, মানুষকে ক্ষমা করে দিলে অনেক শান্তি পাওয়া যায়। আমি আমার ওয়াইফের 2 ভাই বোনকে ক্ষমা করে দিয়েছি। সাথে বলে তুমি জীবনকে এত সহজভাবে কিভাবে ভাবো? তুমি অনেক ভালো একজন মানুষ, কখনো নিজেকে বদলাবে না। সুন্দরম হাসতে হাসতে বলে নন্দিনীও একই কথা বলে আর বলে ভাইয়া তুমি এখন ঘুমিয়ে পড়ো, সকালে আমি তোমাকে ডেকে দিব। সুন্দরম সাত্যের বেডের পাশের ফ্লোরেই শুয়ে পড়ে আর সে বিড়বিড় করে সাত্যকে বলে ভাইয়া তুমি তো আমাকে একবারও নাম ধরে ডাকলে না। কাল তুমি চলে যাবার আগে আমাদের পরিবারের 3 জনের নাম ধরে আশীর্বাদ করে যাবে। সুন্দরম ঘুমিয়ে পড়ে, কিন্তু সাত্যা অনেক চিন্তায় পড়ে গিয়েছে। এই মানুষটা তাকে এত ভালোবাসে, এতটা শ্রদ্ধা করে, কিন্তু সাত্যা এখনো তার নাম জানে না, তার পরিচয় জানে না। আর এই বিষয়টি সহজ সরল মানুষটি জানতে পারলে মনে মনে অনেক কষ্ট পাবে। এই ভেবে সাত্যা পুরো ঘরে আবারও ক্লু খুঁজতে শুরু করে। সে শুধু একটাই চেষ্টা করছে, কোনোভাবে সুন্দরমের নামটা জানা যায় কিনা। সে অনেক কাগজপত্র ঘাটে, অনেক ড্রয়ারের মধ্যে খোঁজ করে, কিন্তু কোথাও সে কিছুই খুঁজে পায় না। এরই মধ্যে নন্দিনী আসার শব্দ শোনা যায়। সাত্যা যে বেডের উপরে বসে পড়ে। নন্দিনী এসে বলে ভাই আপনি এখনো ঘুমাননি? সাত্যা বলে এই তো ঘুমিয়ে পড়বো। নন্দিনী বলে ভাই ওকে আপনাকে বলেছে আমাদের বাচ্চার নাম কি রেখেছে? সাত্যার চোখে কিন্তু পানি ছিল, সে নন্দিনীকে অ্যাভয়েড করার চাচ্ছে। সে বলে হ্যাঁ বলেছে, আমার নামেই নাম রেখেছে। নন্দিনী বলে ভাই আমি পাশের রুমেই ঘুমাচ্ছি, কিছু দরকার হলে আমাকে ডাক দিবেন। নন্দিনী চলে গেলে সাত্যা কিছুক্ষণ কাঁদতে থাকে। সে মনে মনে সিদ্ধান্ত নেয় কাল সকালে সে আর সুন্দরমের সামনে দাঁড়াতে পারবে না, তাই তার এখনই চলে যাওয়া উচিত। সাত্যা তার ব্যাগ নিয়ে বের হতে যায়, কিন্তু সে কিছু একটা ভেবে আবারও ফিরে আসে আর নিজের বিছানার বালিশটা সুন্দরমের মাথার নিচে দিয়ে দেয়। তারপর সে শেষবারের মতো দরজা খুলে একবার তাকিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায়। সে চোখ মুছতে মুছতে গলির পথ দিয়ে হাঁটতে থাকে। তার পায়ে তখনও সুন্দরমের জুতো জোড়া ছিল। নিজের কাছে বড্ড অপরাধী মনে হচ্ছে সাত্যার কাছে। সে কখনো হাঁটছে তো কখনো দৌড়াচ্ছে আর মাঝে মাঝে চোখের পানিগুলো মুছছে। সুন্দরমের সে জুতো জোড়া একবার পা থেকে খুলে যায়। সাত্যের সিদ্ধান্ত নেয় সেগুলো এখানেই ফেলে যাবে, কিন্তু পরক্ষণেই সে জুতোগুলো আবারও নিয়ে নেয়। সাত্যা হাঁটতে হাঁটতে একটি মন্দিরের সামনে আসে। সে সেদিকে তাকিয়েছিল। পাশের দোকানের ফুলওয়ালি বলে ভাইয়া চাইলে আপনি ফুল নিয়ে পূজা করে আসতে পারেন। সাত্যা বলে না থাক, আমি এখন অপরিষ্কার রয়েছি। সাত্যা জিজ্ঞেস করে এখান থেকে চেন্নাই যাবার বাস কি পাওয়া যাবে? মেয়েটি বলে না ভাইয়া, এখান থেকে আপনি শুধু লোকাল বাস পাবেন। সাত্যা বলে যে কোনো বাস পেলেই হবে, আমি শুধু এই শহরটাকে ছাড়তে চাই। মেয়েটি বলে 10 মিনিট অপেক্ষা করুন ভাইয়া, এরই মধ্যে বাস চলে আসবে। মেয়েটি সাত্যকে বলে ভাইয়া আপনি এখানে এসে বসুন, বাস আসতে তো এখনো 10 মিনিট বাকি। সাত্যা সেখানে বসেই অপেক্ষা করছিল। এই শহর যেন তাকে চুম্বকের মতো আটকে রাখছে। সে এখন শুধু এখান থেকে বের হতে চায়। পরের দৃশ্যে দেখা যায় সাত্যা চেন্নাইতে পৌঁছে গিয়েছে। ঘরে ঢুকেই সে তার ওয়াইফ হেমাকে জড়িয়ে ধরে। হেমা বুঝতে পারে তার হাজবেন্ডের কিছু একটা হয়েছে, তার মধ্যে সে পরিবর্তন লক্ষ্য করছে। এর পরের দিনগুলো সাত্যা একদমই চুপচাপ থাকে, আপন মনে সারাক্ষণ যেন কি ভাবে। এভাবেই সময় কাটতে থাকে। সাত্যা এখন বিয়ার মাটির পাত্রে ঢেলে খায়। মেয়ের সাইকেলের দিকে তাকিয়ে সে নিজের সাইকেলের কথা ভাবে। সে এখন রাতে ঠিকঠাক ঘুমায়ও না। তার মধ্যে এক অজানা অপরাধবোধ কাজ করে। কেউ না বুঝুক, হেমা তো সবকিছুই বুঝতে পারছে। সে সাত্যকে জিজ্ঞেস করে তুমি গ্রাম থেকে আসার পরে একদম অন্যরকম হয়ে গিয়েছো, তোমার কি সেখানে কিছু হয়েছে? তুমি আমাকে তো বলতে পারো। সাত্যা কথা এড়িয়ে যায়। সে বলে তেমন কিছু হয়নি। হেমা তাকে জোর করে। এবার সাত্যা আর নিজেকে ধরে রাখতে পারে না। সে বলে তোমার মনে আছে আমি তোমাকে একটি ছেলের কথা বলেছিলাম? সে পুরোটা সময় আমার সাথে একদম ছায়ার মতো ছিল। ও আমাকে অনেক ভালোবাসে, আর শুধু আমাকে না, ও পৃথিবীর প্রত্যেকটি জিনিসকে ভালোবাসে। ও গাছের সাথে গরুর সাথে কথা বলে। ওর মনটা একদম পরিষ্কার। পৃথিবীর এই জটিল হিসেব নিকেশ ওর মনের মধ্যে নেই। আমি ছোটবেলায় যে সাইকেলটি এমনি রেখে এসেছিলাম, ও এখনো সেটার পূজা করে, সেটাকে অমূল্য সম্পদ মনে করে। তুমি জানো ওর আগত বাচ্চার নামও আমার নামে রেখেছে, কিন্তু আমি ওর নামটা পর্যন্ত জানি না, ওর পরিচয় জানি না। হেমা বলে তাহলে ওকে ফোন করে জিজ্ঞেস করো। সাত্যা বলে এটা আমি কিভাবে করব? আমি ইচ্ছে করে ওকে ভুল নাম্বার দিয়েছি, আর ওর যে নাম্বার আমার কাছে আছে সেই নাম্বারে ফোন দেওয়ার সাহস আমার নেই। মানুষ হিসেবেও আমাদের থেকে অনেক উঁচুতে, আমরা ওর থেকে অনেক নিচুতে, আমরা কখনো ওর মতো হতেও পারবো না। এই কথাগুলো সাত্যার মেয়েও শুনছিল। এরপর দিনগুলো সাত্যার আর 5টা সাধারণ দিনের মতোই কাটতে থাকে। সাত্যা গ্রামে তার মামাকে কল দিয়েছে কিছু টাকার জন্য, কারণ সাত্যারা যে বাড়িটিতে এত বছর ভাড়া থাকে সেটা সে এখন কিনতে যাচ্ছে। তার জন্য তার অনেক টাকার প্রয়োজন। ফোন রাখলে সবাই জিজ্ঞেস করে টাকার ম্যানেজ হলো? সাত্যা বলে হ্যাঁ কিছু হলো, কিন্তু এখনো 25 লাখ টাকার মতো বাকি। এরপর সাত্যা তার বসকে ফোন দেয়। তার বস তাকে বলে তুমি আমাকে আগে বলবে না? তোমাকে কতদিন বলেছি এই বাড়িটা কিনতে? আমি যত তাড়াতাড়ি পারি তোমার জন্য টাকা ম্যানেজ করছি। সাত্যা তার বসকে অনেক ধন্যবাদ জানায়। পরের দৃশ্যে দেখা যায় সাত্যা টেবিলে বসে হিসেব নিকেশ করছিল। তখন তার মেয়ে সেখানে আসে। সে একটি কার্ডের উপর নাম্বার লেখা দেখে বলে বাবা এটা তো সেই আঙ্কেলের নাম্বার, তুমি যার কথা বলছিলে। সাত্যা বলে হ্যাঁ। মেয়ে সাত্যাকে বলে বাবা তোমার ফোনটা আমাকে একটু দিবে, আমি আমার বান্ধবীকে একটু কল করব। সাত্যা তার ফোনটি দিয়ে দেয়, কিন্তু মেয়েটি ওই নাম্বারটি ফোনে তোলে আর সেই নাম্বারে কল দিয়ে দেয়। ওপাশ থেকে হ্যালো হ্যালো করে। তখন সাত্যার মেয়ে সাত্যাকে ফোনটা দেয় আর বলে বাবা কথা বলো। সাত্যা বলে কে? তার মেয়ে বলে বলো তো। সাত্যা হ্যালো বলে। ওপাশ থেকে জবাব আসে কে বলছেন? সাত্যা উত্তর দেয় আমার নাম সাত্যা, চেন্নাই থেকে বলছি। অপর প্রান্ত থেকে সুন্দরম বলে ওঠে ভাইয়া তুমি আমাকে কল দিয়েছো? ওই দিন তুমি চলে যাওয়ার পরে তোমাকে কতবার কল দিয়েছি, কিন্তু বারবারই অন্য একটি লোক উঠিয়ে বলে ভুল নাম্বার, কিন্তু তুমি কি আমাকে ভুল নাম্বার দিতে পারো? সাত্যা বলে ওটা ভুল নাম্বারই ছিল। সুন্দরম বলে না, তুমি আমাকে ঠিক নাম্বার দিয়েছিলে, আমার লিখতে ভুল হয়েছিল। সাত্যা বলে আমার তোমাকে কিছু কথা
কথা বলার ছিল। সুন্দরম ধীর গলায় বলে, আমি বুঝতে পেরেছি ভাইয়া, মামা আমাকে বলেছে তুমি বাড়ি কিনবে বলে তোমার কিছু টাকার প্রয়োজন। শোনো ভাইয়া, আমি 15 লাখ টাকা ম্যানেজ করেছি, আর আমার ওয়াইফ অর্থাৎ তোমার ছোট বোন আরো 5 লাখ টাকার গহনা বন্ধক দিয়েছে। এই হলো 20 লাখ, আর 5 লাখ টাকা আমি লোন নিতে পারবো। এই আইডিয়া কিন্তু আমার না, এই সব আইডিয়া তোমার ছোট বোনের। সত্যি বলে আমি এই জন্য তোমাকে কল দেইনি, আমার টাকার প্রয়োজন নেই। সুন্দরম বলে, টাকার প্রয়োজন নেই মানে? তুমি আমার কাছ থেকে টাকা না নিলে আমি তোমার সাথে কথাই বলবো না। ভাইয়া তুমি আমাকে জীবনে কত কিছু দিয়েছো, শেষমেশ তো জুতোটাও রেখে গিয়েছো। প্রতিদিন হিসেবে আমি তো তোমাকে কিছু দিতেই পারিনি। সত্যিয়া জানে সুন্দরম নাছের বান্দা, তাই সে বলে আচ্ছা ঠিক আছে তুমি টাকা দিও। সত্যিয়া বলে এবার আমাকে একটু বলতে দাও। সুন্দরম বলে ঠিক আছে ভাইয়া। সত্যিয়া আমতা আমতা করছে। সে সুন্দরমকে বলে কোথা থেকে শুরু করবো আমি জানি না, আমি তোমাকে ওই দিন ভুল নাম্বার দিয়েছিলাম, তাও ইচ্ছে করে। সত্যি বলতে আমি তোমাকে চিনতে পারিনি, তোমার নামটাও জানি না, আর আমি এখন পর্যন্ত জানি না তুমি কে। কিন্তু এই অল্প সময় তুমি আমাকে যতটা আপন করে নিয়েছিলে, যেভাবে ভাইয়া বলে ডাকছিলে, আমি কিভাবে তোমার কাছে তোমার পরিচয় জিজ্ঞেস করতাম। এই কথাগুলো যখন সুন্দরম শুনছিল সে একদম নিস্তব্ধ হয়ে যায়। শেষের দিকে আমার নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছিল, কিন্তু তুমি যখন আমাকে বললে আগামীকাল সকালে তোমার আর তোমার পরিবারকে নাম ধরে আশীর্বাদ করে দিতে, তখন আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি অনেক চেষ্টা করেছিলাম তোমার পরিচয় খোঁজার জন্য, কিন্তু আমি কিছু খুঁজে পাইনি। আর পরদিন সকালবেলা তোমার চোখে চোখ রাখতে পারতাম না, তাই বলতে পারো চোরের মতো লুকিয়ে চলে এসেছি। সুন্দরম কাঁদো কাঁদো গলায় বলে, তুমি আমাকে চিনতে পারোনি ভাইয়া। সত্য বলে, তোমার নাম জানি না, তোমার সাথে আমার সম্পর্ক কি তাও জানি না, তবে তোমাকে আমি ঠিকই চিনতে পেরেছি, আর তোমাকে চেনার ফলে আমি আমার নিজেকেও চিনতে পেরেছি। সত্য অনেক ইমোশনাল হয়ে পড়ে। সুন্দরম জিজ্ঞেস করে, তুমি কি এখন আমাকে চেনোনি ভাইয়া? সত্য বলে, না, আমাকে ক্ষমা করে দিও। সুন্দরম বলে, ক্ষমা কেন চাচ্ছ ভাইয়া? 1 মিনিট অপেক্ষা করো। সুন্দরম কান থেকে ফোনটা সরিয়ে কিছুক্ষণ কাঁদে। ওপাশ থেকে সত্য বুঝতে পারে। সত্য বলে, আমি তোমার কাছে মন থেকে সরি বলছি, বড় ভাইকে ক্ষমা করে দাও। সুন্দরম চোখ মুছতে মুছতে বলে, এটা কি বলছো ভাইয়া? তোমাকে আমি কেন ক্ষমা করব? বরং তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি ওই দিন তোমাকে মিথ্যে বলেছিলাম। চেন্নাই যাবার শেষ বাস ছিল 9টায়, কিন্তু আমি তোমাকে ইচ্ছে করে 10টায় বলেছিলাম। আমি আসলে চাইনি তুমি ওই দিন চলে যাও, আমি চেয়েছিলাম তুমি একটি দিন আমার সাথে থাকো। কত বছর পরে এসেছো, আর কবে আসবে আমি জানতামও না। বিশ্বাস করো ভাই, আমি ইচ্ছে করে করিনি, জাস্ট যে কোনো উপায় তোমাকে আটকে রাখতে চেয়েছিলাম। এটা শোনার পর দুজনই দুজনকে ক্ষমা করে দেয়। এবার শুরু হয় সুন্দরমের পরিচয়ের পালা, আর সেই পরিচয়ের পালাটা ছিল অনেক লম্বা। সুন্দরম 3 পুরুষ আগে থেকে তার পরিচয় দিতে শুরু করে, তার দাদা, তার বাবা, তারপর সত্যের মায়ের সাথে তার সম্পর্ক। মোটামুটি লম্বা একটা কাহিনী বলতে থাকে, কিন্তু একবারও সুন্দরম নিজের নাম কিংবা পরিচয় কোনোটি বলে না। আর এগুলো বলতে বলতে সে ঘটনা নিয়ে আসে 1994 সালের গ্রীষ্মের ছুটিতে। ওই ছুটি কাটাতে সে সত্যদের বাসায় এসেছিল। সেবারই প্রথম বাসে উঠেছিল সুন্দরম। আসার পথে তার বাবা তাকে অনেক কিছু বোঝায়, ওখানে যে এটা করা যাবে না, ওটা করা যাবে না। তোমাদের বাসায় আমরা মোট 11টি বাচ্চা ছিলাম, আর তুমি ছিলে আমাদের মধ্যে সব থেকে বড়। তুমি আমাদের এত ভালোবাসতে যে ভালোবাসার কথা আমরা এখনো বলতে পারিনি। এখনকার মতো এত চুপচাপ ছিলে না, অনেক সুন্দর করে হাসতে, মানুষের সাথে অনেক সুন্দর করে কথা বলতে। আমি সব সময় তোমাকে ফলো করতাম ভাইয়া। সত্য বলে, সত্যি আমি এমন ছিলাম? সুন্দরম বলে, ভাইয়া তুমি জানো আমি মিথ্যা বলি না। সেবার তুমি আমাদের সবাইকে সিনেমা হলে নিয়ে গিয়েছিলে। সেবারই জীবনের প্রথম সিনেমা হলে গিয়েছিলাম। সেই দিনের কথা আজও ভুলতে পারিনি। বাড়ির সব বাচ্চাদের দায়িত্ব ছিল তোমার। তুমি যখন বাজার করতে যেতে আমাদের নিয়ে যেতে, আর আমাদের এক একজনকে এক এক সবজির নামে ডাকতে। আমরা লাইন দিয়ে তোমার পেছনে পেছনে হাঁটতাম। এরপর দুজন মিলে বলতে থাকে কাকে কোন সবজির নামে ডাকতো। সত্য একটা বলে, সুন্দরম আর একটা বলে। মুহূর্তের মধ্যে সত্য তার ছোটবেলায় ফিরে যায়। সুন্দরম জিজ্ঞেস করে, আচ্ছা ভাই বলো তো ভাবনার নাম কি ছিল? সত্য মনে করার চেষ্টা করে। সুন্দরম বলে, আমি 1 থেকে 5 গুনবো। সুন্দরম গুনতে থাকে, সত্য মনে করতে থাকে। সে অনেক চেষ্টা করছে। তখনই সত্য বলে ওঠে, ভাবনার নাম ছিল কলা। সুন্দরম বলে, ঠিক বলেছ, কিন্তু এখনো সুন্দরমের পরিচয় জানা যায়নি। সত্য মনে করে সুন্দরমের ছোট ভাইয়ের কথাও বলে। তখন সুন্দরম অভিমান করে বলে, ভাইয়া সবার নামই তো বললে, আমার ছোট ভাইয়ের নামও বললে, কিন্তু তার বড় ভাই আলুর নাম বললে না। সত্য তখন ছোটবেলায় হারিয়ে যায়। সে চিনতে পারে সুন্দরমকে। সে সাথে সাথেই বলে, আলু, আরে পটেটো কেমন আছিস তুই? সুন্দরম অভিমান করে বলে, এতক্ষণে জিজ্ঞেস করার সময় হলো। সত্য বলে, এখন তো আমাকে মাফ করে দে। সুন্দরম বলে, 1 শর্তে মাফ করতে পারি, আমার নাম তো বলো। সত্য বলে, আলু। সুন্দরম বলে, এটা তো তোমার দেওয়া নাম, আমার সত্যিকারের নাম বলো। সত্য চোখের পানি মুছতে মুছতে বলে, সেটা আমি তোকে সামনাসামনিই বলবো। এটা বলে সত্য খুশি মনে ফোন রেখে দেয়। আর ওই দিন রাতের বাসে সে রওনা হয়েছে গ্রামের বাড়ির উদ্দেশ্যে। বাস ভোরবেলা পৌঁছায়। বাইরে সূর্য তখন রক্তিম আকাশে উঠে গিয়েছে। সত্য দৌড়ে সুন্দরমের বাড়ির সামনে আসে, আর সে চিৎকার করে করে আলু বলে ডাকতে থাকে। কিন্তু সুন্দরমের বাড়ির দরজাটা দেওয়া ছিল। সত্য অনেকক্ষণ ডাকে, তারপর সে দরজার কাছে যেয়ে বুঝতে পারে সুন্দরম দরজার ওপাশেই রয়েছে। সত্য বলে, আমি জানি তুই ওপাশে আছিস, এখন দরজাটা খোল। কিন্তু তাও সুন্দরম খোলে না। তখন এই প্রথম সত্য বলে, সুন্দরম দরজাটা খোল। আর তখনই দরজা খুলে অশ্রুভেজা চোখে বেরিয়ে আসে সুন্দরম, আর সে ভাইয়া বলে একটি চিৎকার করে। আর এই দৃশ্যের মধ্যে দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আমি জানি না আপনি কতটুকু অনুভব করেছেন এই গল্পটি, কিন্তু 2 প্রকারের মানুষ খুব গভীরভাবে অনুভব করতে পারবে। যারা কোনো পরিস্থিতিতে বাধ্য হয়েছে তার শৈশবের বাড়ি ছাড়তে, আর উপলব্ধি করতে পারবে মধ্যবয়স্ক মানুষরা, যারা তাদের শৈশবকে